मध्य प्रदेश के युवाओं अब सिस्टम को बताएंगे कॉकरोच क्या होते हैं। तुम्हारी राजनीति से हम नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे। धर्म की राजनीति बंद करो, बंद करो, बंद करो। ভারতের বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করে বেশ বেকায়দায় দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত। শুধু তাই নয়, এই চাপ এড়াতে পারছে না নরেন্দ্র মোদী সরকারও। সূর্যকান্তের মন্তব্যকে ঘিরে ফুঁসে উঠেছে দেশটির তরুণদের একটি বড় অংশ। প্রতিক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে বিদ্রূপ করেই তারা নিজেদের প্ল্যাটফর্মের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। পুরোপুরি একই রকম না হলেও 2024 সালে চাকরি প্রত্যাশী তরুণদের বিশাল এক আন্দোলন হয় বাংলাদেশে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলনরতদের রাজাকারের নাতিপুতি সম্বোধন করে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে, পতন হয় আওয়ামী স্বৈর শাসনের। বাংলাদেশ এবং ভারত একই বাস্তবতায় দাঁড়িয়ে না থাকলেও এই দুই দেশের তরুণদের সমস্যা, দাবি ও আন্দোলনের ধরনে বেশ মিল রয়েছে। চাকরি, বৈষম্য, দুর্নীতি এবং রাজনৈতিক বিচ্ছিন্নতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে উভয় আন্দোলনই। পরীক্ষার ফলাফল বিতর্ক নিয়ে ককরোচদের মাঠের আন্দোলনের সূচনা হলেও ভারতীয় তরুণদের এই আন্দোলন আরও এগিয়ে যাবে বলে মনে করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, আমি মনে করি সিজেপি একটি সূচনা মাত্র। তরুণরা বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় বিরক্ত এবং আরও অনেক যুব সংগঠন এরপর এগিয়ে আসবে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই তারুণ্য নির্ভর বিক্ষোভের ঢেউ দেখা গেছে। এর মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব দেশে তরুণদের আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলন ভারতের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে সে বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বাংলাদেশে ফ্যাসিবাদদের যে অবসান হয়েছে, পতিত সরকার এখান থেকে বিদায় নিয়েছে, সেখানে কিন্তু তরুণদের বিপুল অংশগ্রহণ, একই সাথে তরুণদের নেতৃত্বে বিদ্যমান সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং সকল পেশাজীবী এবং সামাজিক সংগঠনগুলো অংশগ্রহণ করছে। আমরা ইন্ডিয়ায় দেখতেছি যে এই বিজেপি সরকার লাস্ট 10-15 বছর ধরে তারা কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে। তারা রাজ্যের ভোটগুলোতে, যেমন কলকাতায় যে নির্বাচনটা হয়েছে সেখানে প্রায় বেসে মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে এবং সেটা সংখ্যা প্রায় 30 লাখের অধিক, এবং প্রভাবিত যে নির্বাচন করছে, ফলে সেইখানে বিজেপির বাহিরে কংগ্রেস, তৃণমূল কিংবা বিভিন্ন অঞ্চলভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর সাথে তরুণদের একসাথে সম্মিলিতভাবে যদি তারা হিন্দুত্ববাদ এবং একটা সাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের যে বিজেপির যে চেষ্টা, সেটার বাহিরে যদি একটা জোরালো প্রতিবাদ গড়ে তুলতে পারে, সেটা একটা পজিটিভ দিক। কিন্তু ককরোচ জনতা পার্টি যদি ওই বিদ্যমান দলগুলোর তরুণদেরকে সেপারেশন করে ফেলে ওই দল থেকে, এবং বিদ্যমান যারা বিজেপির বিরুদ্ধে যারা রাজনৈতিক লড়াই করে যাচ্ছে, কংগ্রেস, তৃণমূল বা অন্য পার্টিগুলা, তাদের সাথে যদি বিভাজন তৈরি করে, তাহলে এটা আলটিমেটলি রাজনৈতিক সমীকরণে গিয়ে কিন্তু বিজেপি লাভবান হবে। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে স্বাগত জানিয়েছেন এনসিপির অনেক নেতাই। বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রভাব ভারতেও পড়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের কেউ কেউ। তবে এনসিপি নেতাদের উচ্ছ্বাসকে স্যাটায়ার করেছেন একই দল থেকে পদত্যাগ করা শীর্ষ নেতা ও বর্তমান রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপি এর নেতা অনিক রায়। আপনি সেকুলারিজম বিশ্বাস করতেছেন না, বা আপনি উল্টা ককরোচ জনতা পার্টির আন্দোলনটা আপনি সমর্থন দিতেছেন, আবার আপনি বাংলাদেশে জোট করতেছেন হলো জামাতের মতো এটা ডানপন্থী ধর্মভিত্তিক দলের সাথে। আবার এইটা বললে মনে করেন যে অনেকে বলে যে বিএনপি তো জামাতের সাথে জোট করছে, কিন্তু বিএনপি জামাতের সাথে জোটটা তো বিএনপি বড় ভাই, জামাত অনেক ছোট ভাই। আর এইখানে তো বিষয়টা হয়ে গেছে জামাত অনেক বড় ভাই, আমি অনেক ছোট ভাই, ঠিক আছে। ফলে এই যে নিজেদেরকে আন্ডারএস্টিমেটেড করা,
এবং ওইটারেও আবার গ্লোরি করে, এটাই আর কি। ইন্ডিয়া পাকিস্তান ধর্মতে ভাগ হওয়ার পরও বাংলাদেশ আসলে এত ছোটো দেশ হওয়া সত্ত্বেও একটা মডার্ন নেশন স্টেটের তকমা পাইছে। এটার কারণ হলো আমরা ওই সময় সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এই ধর্ম রাজনীতিতে যাব না। আপনি ককরোচ জনতা পার্টির অভিষেক দীপকের কথা শুনেন, সেও সিরিয়াসলি বলতেছে যে আমাদের তো আসলে এই ধর্ম হিন্দু মুসলমান রাজনীতিটা তো আমাদের করার কথা না, কারণ এটাতে তো কোনো কাজে আসে না এই রাজনীতি। ফলে এই যে পলিটিক্সের চেষ্টা করা এবং একটা ডানপন্থী রাজনীতির দিকে চেষ্টা করা, এইটা তো আসলে ইন্ডিয়াতেও বিদ্যমান, বাংলাদেশেও বিদ্যমান। ফলে সেই জায়গা থেকেই মূলত আমার স্ট্যাটাসটা আর কি, যে আপনি এই চিন্তাটাকে প্রমোট করতে পারেন নাই, এই চিন্তাটাকে বলতে পারেন নাই, কিন্তু আজকে আরেকজনের আন্দোলনে আপনি খুব একটা ক্রেডিট নিয়ে নিতেছেন যে এই যে আমরাও একই রকম আন্দোলন, সারা পৃথিবীতেই একই রকম আন্দোলন। যদি আজকে নরওয়েতেও হয় ওইটাও একই রকম, আমেরিকাতেও হয় ওইটাও একই রকম। অনিক রায়ের এই মন্তব্যের জবাব দিয়েছেন আরিফুল ইসলাম আদিব। ওইখানে ধর্মভিত্তিক দল হচ্ছে আপনার ক্ষমতায় আছে। এইখানে ফ্যাসিবাদের সময় ধর্মভিত্তিক দল বলেন কিংবা হচ্ছে জাতীয়তাবাদী দল বলেন কিংবা হচ্ছে একেবারে লিবারেল সেকুলার পন্থী দলগুলা বলেন কিংবা সেন্ট্রিস্ট হিসেবে দাবি করেন, এরা কিন্তু সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে এখানে উত্তীর্ণ হয়েছে। এবং গত 15 বছরের মানে এখানে যারা ধর্মভিত্তিক দল হিসাবে যাদেরকে বলা হচ্ছে, তারা কিন্তু একটা বড় অংশের মানে তাদের এক ধরনের নির্যাতন, জুলুম, ক্রসফায়ার, গুম খুনের শিকারের মধ্যে দিয়ে গিয়েছেন। তো ফলে দুইটার পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন। আমি যদি এক লাইনে ট্যাগায়িত করি যে ধর্মভিত্তিক দল হলেই সেটি হচ্ছে যে আপনার এটারে কি বলে, মানে যে সে সাম্প্রদায়িকই সবসময় হয়ে থাকবে এবং তার পলিসি হচ্ছে রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এইটা এক লাইনে আসলে ট্যাগায়িত করাটা মুশকিল। তরুণদের দাবি মেনে না নিলে ভারত তীব্র আন্দোলনের মুখে পড়তে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। এ সময় দক্ষিণ এশিয়ার তরুণদের কয়েকটা আন্দোলনের উদাহরণও দেন তিনি। এই তরুণদেরকে যখন রাষ্ট্র তাদেরকে নিয়ে উপহাস করবে, তাদেরকে নানানভাবে অবজ্ঞা করবে, তখন তারা ওই অবস্থাটাকেই তারা তাদের অবস্থান হিসেবে মেনে নিয়ে তারা ওইটাকে ভিত্তি করেই তারা তাদের যে প্রতিবাদ, সে প্রতিবাদ তারা জানাচ্ছে, যেটা আমরা এই ককরোচের মধ্য দিয়েও দেখেছি। ভারত এই পরিস্থিতি এখনো পর্যন্ত এড়িয়ে থাকতে সক্ষম হলেও সরকার ভেতরে ভেতরে চাপ অনুভব করছে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে এই প্ল্যাটফর্ম বা দলের ভবিষ্যৎ নিয়েও এখনো সন্দেহান অনেকে। इस देश में जो भी बच्चा, जो भी स्टूडेंट, जो भी युवा पॉलिटिक्स के ऊपर बोलेगा, इस सरकार के खिलाफ बोलेगा,